Dear students and viewers, আজ সারা পৃথিবীতে ক্যারাটেকে সবাই জানে। পৃথিবীতে অনেক রকমের গেম আছে। ক্যারাটে ইজ দ্য মোস্ট ডিসিপ্লিন গেম হিসাবে প্রসিদ্ধ। এই গেমে হাত পায়ের আঙুলের মুভমেন্টেরও নিয়ম আছে। দ্যাট ইজ ওয়াই ক্যারাটে ইজ দ্য মোস্ট ডিসিপ্লিন গেম। আজ আমরা এই চ্যানেলে জানবো ক্যারাটের হিস্ট্রি সম্বন্ধে। তো আমরা শুরু করার আগে তোমাদের জানাই যে আমরা এই চ্যানেলে আমরা একের পর এক ক্যারাটে ওরিয়েন্টেড বা ক্যারাটের শিক্ষা সম্বন্ধীয় কিছু ভিডিও আমরা আপলোড করতে থাকবো। সেই ভিডিও তোমরা আগে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল বোতামটা টিপবে। তো অ্যাকচুয়াল ক্যারাটের যে হিস্ট্রি, সারা পৃথিবীতে ক্যারাটের হিস্ট্রি সঠিক কোনো তথ্য লিপিবদ্ধ নেই। পৃথিবীর অনেকগুলো দেশই তারা ক্যারাটের স্রষ্টা বলে দাবি করে থাকে। এক কথায় বলতে গেলে ক্যারাটে একটা রহস্যজনক আর্ট। তো সেই সমস্ত গল্প বা সেই সমস্ত নথিগুলোর মধ্যে যেগুলো সব থেকে বেশি গ্রহণযোগ্য আমরা সেগুলো আজ জানব। আনুমানিক ১৫০০ বছর আগে চীনের রাজা ছিলেন হু। তিনি ভগবান বুদ্ধের খুব ভক্ত ছিলেন এবং তিনি তার রাজত্বকালে বহুবিধ ভালো কাজ তার প্রজাদের জন্য এবং ধর্মের জন্য করেছিলেন। তিনি অপেক্ষা করছিলেন যে কখন ভারত থেকে কোনো একজন ভালো সন্ন্যাসী ভিক্ষুক এসে চীনে বৌদ্ধ ধর্মকে আরো ভালোভাবে প্রসারিত করবে। সেই সময় দক্ষিণ ভারতের কাঞ্চিপুরমের পল্লব রাজবংশের তৃতীয় সন্তান ছিলেন বোধিধর্ম। তিনি রাজবংশের ছেলে হয়েও ছোটবেলা থেকেই রাজপাট তার ভালো লাগতো না। তিনি খুব অল্প বয়সেই সংসার ত্যাগ করে ভগবান বুদ্ধের শরণে চলে গিয়েছিলেন এবং মাত্র ২২ বছর বয়সের মধ্যেই তিনি তার সন্ন্যাস জীবনের সমস্ত প্রক্রিয়ায় তিনি সফল হয়েছিলেন। এবং বলা বাহুল্য, এই প্রসঙ্গে বলে রাখা ভালো, বোধিধর্মা নিজে যুদ্ধকলায় খুব পারদর্শী ছিলেন। এছাড়াও তিনি ভারতীয় যে ভেষজ বিদ্যা বা আয়ুর্বেদিক বিদ্যাতেও তার জ্ঞান অপূট ছিল। তো যাই হোক, তখন বোধিধর্মা তার একজন শিষ্যকে নিয়ে হিমালয় পর্বত পেরিয়ে চীনের দিকে রওনা দেয়। চীনের রাজাও তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন। তো সেই সময় যখন তিনি হিমালয় পর্বতকে অতিক্রম করে চীনে পৌঁছায়, রাজা হু তাকে সম্মানের সঙ্গে চীনে ওয়েলকাম করেন, তাকে অভ্যর্থনা দেন এবং তার যথাযথ সম্মান সেখানে তাকে প্রদর্শন করা হয় এবং বোধিধর্মা রাজা হুয়ের আতিথেয়তা গ্রহণ করেন। কিন্তু কিছুদিনের মধ্যেই রাজা হুয়ের সাথে বোধিধর্মার বনিবনা হয় না। তখন রাজা হু বোধিধর্মাকে তার রাজ্য থেকে বিতাড়িত করেন। কিন্তু বোধিধর্মার লক্ষ্য তো রাজ পরিপাটি বা রাজ ঐশ্বর্য গ্রহণ করা নয়। তাই বোধিধর্মাও থেমে থাকার লোক ছিলেন না। তিনি তার কাজে অটল ছিলেন। তিনি চীনের বিভিন্ন পাহাড়ে, পর্বতে, জঙ্গলে এবং গ্রামে গ্রামে বুদ্ধ ধর্ম প্রচার করতে শুরু করেন। এই প্রসঙ্গে একটা জিনিস বলি, বোধিধর্মা ধ্যান প্রক্রিয়ায় বা ধ্যান যে আর্টটা বুদ্ধিস্টদের মধ্যে আছেন তাতে খুব পটু ছিলেন এবং তিনি প্রথম এটা খুব বড়ভাবে প্রচার করেন।
তো একবার বলা বাহুল্য, একবার বোধিধর্মা নিজেই ধ্যান করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন। তখন তার নিজের ওপরে খুব রাগ হয় এবং তার নিজের চোখের পাতা দুটো তিনি কেটে পর্বতে ফেলে দেন। কথিত আছে সেই চোখের পাতা থেকে চা গাছের উৎপত্তি হয়েছে এবং তার শিষ্যরা সেই চা গাছের পাতা ধ্যানের যাতে ঘুম না আসে তার জন্য ব্যবহার করেন। বর্তমানে আমরা চা পাতাকে এনার্জি ড্রিঙ্কস হিসাবে ব্যবহার করি। এইভাবেই বিভিন্ন জলে জঙ্গলে পাহাড়ে ঘুরতে ঘুরতে বোধিধর্মা একবার এক মন্দিরে প্রবেশ করতে যান এবং সেখানে বুদ্ধিস্ট সাধুরা তাকে মন্দিরে ঢুকতে বাধা দেন। তখন বোধিধর্মা ওখানেই পাহাড়ের এক গুহাতে বসে 9 বছর এক টানা ধ্যান করে। এই প্রসঙ্গে যে গল্পটা প্রচলিত আছে সেটা হচ্ছে যে তিনি গুহার দিকে পেছন করে, অর্থাৎ গুহার ভেতরের দিকে মুখ করে ধ্যান করেছিলেন। তার যে তেজ, তার যে দীপ্তি, তাতে গুহার পাথরের গায়ে তার মূর্তি তৈরি হয়ে গিয়েছিল। তা দেখে সেই মন্দিরের সাধুরা তাকে মন্দিরে প্রবেশ করায় এবং তাকে তার সম্মান দেয়। এইভাবেই ঘুরতে ঘুরতে তিনি চীনের একদিন এক পার্বত্য গ্রাম নানিন বলে নাম, সেখানেও পৌঁছে গেলেন। পূর্বেই ওই নানিন গ্রামের পণ্ডিতেরা গ্রামের মানুষকে বলেছিলেন যে গ্রামে এক ভীষণ দুর্যোগ আসছে। তো গ্রামের মানুষেরা সেই ইন্ডিয়ান লোককে দেখে ভেবেছিল যে এটাই বোধহয় সেই দুর্যোগ, তাই তাকে অর্থাৎ বোধিধর্মাকে ওই গ্রামে ঢুকতে দেননি। বোধিধর্মা তখন ওই গ্রামেরই পাশে এক জঙ্গলে বসবাস করতে শুরু করে। কিন্তু যথারীতি গ্রামে সেই ভয়াবহ পরিস্থিতি আসে, গ্রামে প্রচুর মানুষ একের পর এক মৃত্যুবরণ করতে থাকে। তখন ওই গ্রামের মানুষেরা তাদের মৃতদেহগুলোকে গ্রামের পাশে ওই জঙ্গলে ফেলে দিয়ে আসতেন। একদিন বোধিধর্মা এক অর্থমিত বাচ্চাকে সেই জঙ্গল থেকে পেয়ে তাকে তার ভেষজ বিদ্যায়, তার ভেষজ প্রক্রিয়ায় সুস্থ করে তোলেন এবং গ্রামে ফিরিয়ে দিতে যায়। তখন গ্রামের মানুষরা বুঝতে পারেন যে অ্যাকচুয়াল বোধিধর্মা তাদেরকে রক্ষা করতে এসেছেন। বোধিধর্মাকে তখন তারা গ্রামেই রেখে দেয় এবং বোধিধর্মা তখন সেই গ্রামে বসবাস করতে শুরু করেন। একটা সময় বোধিধর্মা দেখতে পায় যে সেই গ্রামে কিছু দস্যু এসে গ্রামের মানুষদেরকে অত্যাচার করে। একবার বোধিধর্মা একাই সমস্ত দলের সঙ্গে যুদ্ধ করে সেই দলটাকে হারিয়ে দেয় এবং দলটাকে ফেরত পাঠিয়ে দেয়। বোধিধর্মা তখন অনুধাবন করেন যে এই গ্রামের মানুষগুলোকে শুধু ভালোবাসলেই হবে না, তাদেরকে শারীরিকভাবে দৃঢ় এবং তাদেরকেও যুদ্ধ শিল্পে পারদর্শী করে তুলতে হবে। এইখানেই শুরু হলো ক্যারাটের বীজ। তিনি সেই নানিন গ্রামেই শুরু করে গ্রামের মানুষদেরকে শরীরচর্চা এবং মল্লযুদ্ধ বা যুদ্ধের প্রক্রিয়াকরণ শেখানো। সাথে সাথে তিনি গ্রামের মানুষকে ভেষজ বিদ্যাতে পারদর্শী করে তুলতে থাকেন। কিন্তু আমরা মানুষদের যে স্বভাব সেটা পাল্টায় না। সেই নানিন গ্রামের পণ্ডিতেরা আবার বললেন যে গ্রামে আবার মহামারী আসছেন। গ্রামের মানুষরা তখন ভয় পেয়ে গেলেন, পাছে বোধিধর্মা গ্রাম থেকে চলে যান। তাই তারা বোধিধর্মার খাবারে বিষ মিশিয়ে দিলেন। এইবার বলবেন যে বোধিধর্মা এত বড় একজন মহাপুরুষ, তো সেটা বুঝলেন না? হ্যাঁ, বুঝেছিলেন। এবং তখন তিনি গ্রামের মানুষদের জিজ্ঞাসা করেছিলেন, তোমরা আমার খাবারে বিষ কেন মিশিয়েছ? গ্রামের মানুষরা তখন বলেন যে মহামারীর সময় যদি আপনি আমাদেরকে ছেড়ে চলে যান তাহলে আমাদেরকে কে দেখবে ভগবান? বোধিধর্মা বললেন, এই ব্যাপার আগে বললেই হতো। বোধিধর্মা তখন ওই বিষ মিশানো খাবার গ্রহণ করেন এবং গ্রামের মানুষরা বোধিধর্মাকে তাদের গ্রামে
সমাধিত করেন, সেখানে আজ বোধিধর্মার মন্দির হয়েছে, সেখানে বোধিধর্মা আজও পূজিত হন। বুদ্ধিস্ট ধর্মে সারা পৃথিবীতে বোধিধর্মাকে সবাই চেনে, কিন্তু খুব কম ভারতীয় তাকে চেনে। সারা পৃথিবীতে যেখানেই বুদ্ধিস্ট টেম্পল, বুদ্ধিস্ট ধর্ম আছে, বোধিধর্মা সেখানে পূজিত হন। এই তো গেল একটা অধ্যায়। আবার অন্যদিকে জাপানের ওকিনাওয়াতেও ক্যারাটের জন্ম হয়েছিল। তখন তাকে তে বলা হতো, তে মানে হাত। 1680 খ্রিস্টাব্দে তখন ওকিনাওয়ার রাজা সাইকাকু তার দ্বিতীয় পুত্র সাইনানকে চীনে পাঠায়। জাপানের রাজা এবং চীনের রাজাদের রাজনৈতিক সম্পর্ক এবং ব্যবসায়িক সম্পর্ক ভালো করার জন্য সাইহানকে চীনে পাঠানো হলো যুদ্ধকলা বা মার্শাল আর্টের প্রশিক্ষণ নেওয়ার জন্য। সাইহান হচ্ছে সে যাকে আমরা চাতানিয়ারা বলে চেনে থাকি। সাইহান মাত্র 12 বছর বয়সে তখন তার চাইনিজ গুরু ওয়াং চু আর কাছে তার মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতে শুরু করেন। বেশ কয়েক বছর সেখানে তিনি মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়ে তারপরে 1700 সালে তিনি ওকিনাওয়াতে এসে প্রথম মার্শাল আর্টের প্রশিক্ষণ শিবির শুরু করেন। এরপরে তিনি ধীরে ধীরে গুরু কুসাঙ্কুর কাছেও তার উচ্চশিক্ষা লাভ করেন এবং ওকিনাওয়ার শুরিতে তিনি ক্যারাটে প্রসার শুরু করেন। 1750 সালে ছাতানিয়ার অর্থাৎ সাইহান এক ছাত্র এইচেন তাকাহারা মাত্র 12 বছর বয়সী কাগা সাকুগাওয়াকে প্রশিক্ষণ দিতে শুরু করেন। এরপরে সাকুগাওয়া গুরু কুসাঙ্কুর কাছেও উচ্চশিক্ষা লাভ করেন। এরপরে সাকুগাওয়া তার ছাত্র মাতসুমোরা শোকেন চীনে এসে অন্য অনেক মার্শাল আর্ট এর প্রশিক্ষণ নেন এবং ওকিনাওয়াতে মার্শাল আর্টকে আরো প্রসারিত করেন। তৎকালীন ওকিনাওয়ার রাজার সুনজরেও আসেন তিনি। এনকো ইতোসু, যিনি নাকি মাতসুমোরা শোকেনের ছাত্র, কথিত আছে ক্যারাটের সিস্টেমেটিক ট্রেনিং প্রথম এনকো ইতোসুই শুরু করেন। এনকে আতাসুর পুত্র এবং ফুনাকোশি গিচি স্কুল জীবনেই বন্ধু হওয়ার সূত্রে মাত্র 11 বছর বয়সে তিনি এনকো আতাসুর কাছে ক্যারাটে প্রশিক্ষণ শুরু করেন। এরপর ফুনাকোশি গিচি এনকো ইতোসু এবং মাতসুমোরা শোকেনের কাছেও প্রশিক্ষণ নেন। সেই সূত্রে এনকো ইতোসু এবং ফুনাকোশি গিচিকে মডার্ন ক্যারাটে ফাদার বলা হয়। সেই সময় ওকিনাওয়াতে 3টি প্রধান গ্রাম শুরি, তোমারি এবং নাহাতে আলাদা আলাদা করে মার্শাল আর্টের প্রচলন হতে শুরু করে। আমরা আগেই বলেছি জাপানে এই মার্শাল আর্টকে তে বলা হতো। সেই সূত্র ধরে শুরিতে, নাহাতে এবং তোমারিতে আলাদা আলাদা করে ঘটনা শুরু হলো, যাদেরকে অ্যাকচুয়াল শুরিতে, তোমারিতে এবং নাহাতে বলা হয়। তো এই সূত্র ধরে মূলত চাইনিজ কেম্পো এবং জাপানি তের সংমিশ্রণে উৎপত্তি হলো ক্যারাটে। আগেই আমরা বলেছি যে ওকিনাওয়াতে শুরি, তোমারি, নাহা এই গ্রামগুলোতে মার্শাল আর্টের প্রচলন শুরু হয়। শুরি থেকে যে স্টাইলগুলো উৎপত্তি হয়েছে সেগুলো হচ্ছে শোরেনরু, সুদোকান, সোতোকান, গিনসিরি। 1933 খ্রিস্টাব্দে চোহিন চিবানা, যিনি নাকি এনকো ইতোসুর ছাত্র ছিল, তিনি শোরেনরু স্থাপন করেন। 1930 সালে কাকেন তায়ামা স্থাপন করেন সুদোকান। 1936 সালে শতকানের স্থাপন হয়। শতকান স্থাপন করেছিলেন ফুনাকোশি গিচি। এই ক্ষেত্রে বলা দরকার, ফুনাকোশি কখনোই তার স্টাইলের নামকরণ করেননি। তার ছাত্ররাই
তার স্টাইলের নামকরণ করেন। ফুনাকোশি সবসময় তার মার্শাল আর্টকে ক্যারাটে বলতেন। 1953 সালে গিনসি জু স্থাপন করেন শিকেন সুকুমেনি। তো এই চারটে ছিল শুরিতে ঘরানা স্টাইল। তোমারিতে তৈরি হয়েছিল ওয়াদারু মাতসুবায়াশি রু। 1938 সালে ওয়াদারু স্থাপন করেন হিরোনোবু ওতসুকা। 1947 সালে মাতসুবায়াশি রু তৈরি করেন শহীদ নাগামি। এদিকে নাহাতেতে তৈরি হয়েছিল গোজুরু, রিউরু, উচুরু, তেনুরু। গোজুরু আর উচুরু শোরেনরু থেকে প্রভাবিত। 1930 সালে গোজুরু স্থাপন করেন চুজুন মিয়াগি আর 1932 সালে উচুরু স্থাপন করেন কেনবেন উচি। 1875 খ্রিস্টাব্দে রিউরু স্থাপন করেন নারিসাতো নাকাইমা। তেন্নুরু স্থাপন করেন জুয়াৎসু কায়দা। 1931 সালে শিতোরু স্থাপন করেন কেনোয়া মামানি, যিনি নাকি এনকো ইতোসুর ছাত্র ছিলেন। বর্তমানে সারা বিশ্বে বহু মাস্টার তাদের গুরুর নাম অনুসারে তাদের নাম স্থায়ীকরণ করেছে। কিন্তু মনে রাখতে হবে স্পোর্টস ক্যারাটেতে গোজুরু, শিতোরু, ওয়াদারু এবং শোতোকানের অবদান সর্বোচ্চ। বিশ্বে স্পোর্টস ক্যারাটেতে ডব্লিউকে অর্থাৎ ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের নাম সবার উপরে। 1915-তে ডব্লিউকে প্রথম ক্যারাটেকে 2020 তাইকো অলিম্পিকে নাম অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়। কাই অর্থাৎ ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ভারতবর্ষে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস অ্যাফেয়ার্স এবং একেএফ এবং ডব্লিউকেএফ দ্বারা মান্যতাপ্রাপ্ত একটি সংস্থা। এছাড়া প্রতিটি রাজ্যে তাদের নিজস্ব অর্গানাইজেশন বা স্টেট ফেডারেশন আছে। তো এইভাবে আমাদের গুরু শশী ইজামু কামাগাতা হচ্ছেন গোজুরু ঘরানার মাস্টার। ভারতের সিহান রেবতীরঞ্জন রাহা ছিলেন জুডোর খুব বিশিষ্ট প্রশিক্ষক। 1984 সালে তিনি ভারতের জাতীয় জুডো কোচ হিসাবে নির্বাচিত হন। পরে 1976 সালে তিনি ক্যারাটের প্রতি আকৃষ্ট হন এবং সেই সময় প্রফেসর কাজু আজুমার উনি খুব বিশিষ্ট প্রিয় পাত্র ছিলেন। তখন বুদ্ধ ধর্মাঙ্কুর সভা অর্থাৎ বেঙ্গল বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের বৌদ্ধ ভিক্ষু ধর্মপাল মহাতেরার হাত ধরে তিনি 1979 সালে জাপানের শশী ইজামু কামাগাতার কাছে একটানা 6 মাস ক্যারাটে প্রশিক্ষণ নেন এবং তারপরে তিনি দেশে ফিরে এসে ভারতবর্ষে ক্যারাটে প্রশিক্ষণ শিবির শুরু করেন। 1982 সালে প্রথম শশী ইজামু কামাগাতা তার বিশিষ্ট কিছু শিষ্যদের নিয়ে এসে ভারতবর্ষে রেবতীরঞ্জন রাহার অনুগামীদের ক্যারাটে প্রশিক্ষণ দেন। তারপরে বহুবার শশী ইজামু কামাগাতা ভারতবর্ষে এসেছিলেন। সিহান রেবতীরঞ্জন রাহার বিশিষ্ট কিছু ছাত্রছাত্রীদের মধ্যে আমাকে পেয়ে আমি নিজেও ধন্য মনে করি। পরবর্তী সময় আমার ক্যারাটের প্রতি ভালোবাসা দেখে শশী ইজামু কামাগাতা আমাকে বহুবার অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তার দেয়া বহু শুভেচ্ছা বার্তা আজও আমার কাছে সযত্নে গচ্ছিত আছে। উল্লেখিত সিহান রেবতীরঞ্জন রাহার মৃত্যুর পর 2015 সালে যখন শশী ইজামু কামাগাতা আসেন তখন আমার ক্যারাটের প্রতি অবদান দেখে তার নিজের গি অর্থাৎ ক্যারাটের ড্রেসটা খুলে আমাকে পরিয়ে দিয়েছিলেন, যা আমার কাছে আজও সযত্নে গচ্ছিত আছে। সিহান রেবতীরঞ্জন রাহার মৃত্যুর পূর্বে আমাকে দেয়া তার বিশেষ কিছু দস্তাবেজে ক্যারাটের প্রতি আমার দায়িত্বের কথা তিনি বিশেষভাবে উল্লেখ করে দিয়েছেন। তাই আজ তাদের এই ভালোবাসার ফলস্বরূপই
গ্লোবাল বুজুগাই ক্যারাটে অ্যাসোসিয়েশন। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে পারলে আমরা আরো আলোচনা করব এবং ক্যারাটে আরো কিছু লেসন আমরা তোমাদের দেব।